আয়জাকে পাত্রপক্ষের পছন্দ হয়েছে, পাত্রকেও আম্বিয়া বেগম আর আজলানের পছন্দ হয়েছে। আফতাব শেখ কোনো মতামত জানাননি। তিথিরও মনে হলো ছেলেটা মন্দ না, বিয়েটা হয়ে যাওয়াই ভালো। স্যারের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলার সাহস বোধহয় জারিফের এই জীবনেও হবে না। আজলান এক বসায় কথা পাকাপাকি করে নিল, দিন তারিখ দেনা পাওনা সব কিছুর হিসেব। আয়জা দেখল কেনা বেচার বাজারে তার দাম নেহাতি কম না। তিথিকে সব ব্যাপারে খাপছাড়া দেখে তার রাগ হলো। তাকে আশা দেখিয়ে এখন চুপ করে আছে, সব কিছু হালকাভাবে নিয়েছে। আসলে ব্যথা যার, সে ছাড়া বাকিদের কাছে তা একটা বিরহের গল্প মাত্র। তাই ভাবি তাকে বোঝানোর চেষ্টা করছে না। তিথি ডোডোকে ভাত খাওয়ানোর চেষ্টা করছিল। রাত 9টায় ডোডোর ভাত খাওয়ানোর সময়। আজলান সময় ঠিক করে দিয়েছে, ঠিক সময়ে ভাত না খাওয়ালে এসে চেঁচামেচি জুড়ে দেবে। তিথির আজকাল এসব ভালো লাগছে না। আয়জা সেখানে এসে বলল, তুমি কিছু বলবে না ভাইয়াকে? ভাইয়ার সব কথায় সায় দিয়ে যাচ্ছ দেখলাম। তোমাকেও কবজা করে নিয়েছে নিজের দলে। তিথি বলল, অনেক চেষ্টা করেছি কাল, ও অনেক খুশি তোমার বিয়ে নিয়ে। আমি অশান্তি চাই না, তাই কিছু বলিনি। বিয়েটা করে ফেলো প্লিজ। পরে যখন তুমি সুখী হবে না, তখন তোমার পরিবারের সবাই অশান্তিতে ভুগবে। জারিফ ভাইয়ার কোনো চাকরি নেই এখন, তোমার ভাই ওর হাতে তোমাকে কেন তুলে দেবে? আয়জা বলল, তুমি চেষ্টা করেছো আদৌ? তিথি বলল, বিশ্বাস না হলে তুমি গিয়ে বলো, আমাকে কেন ঝুঁকিতে ফেলছো? আমি ভাইয়াকে এসব কথা কি করে বলবো? নিজের ভাইকে জমের মতো ভয় পাও, আবার আমাকে ঠেলে দিচ্ছ সেই জমের কাছে। এমনিতে দিনরাত আমার ভুল ধরতে ধরতে কাহিল, সেখানে এসবে জড়ালে আমাকে এক কাপড়ে বাড়ি ছাড়তে হবে। আয়জা বলল, আমি বললে আমাকেও বাড়ি থেকে বের করে দেবে, নয়তো ওনাকে ডেকে এনে অপমান করবে। তুমি তো ভাইয়াকে চেনো, সে মধ্যবিত্ত হতে পারে কিন্তু আত্মসম্মান আছে। তিথি বলল, আমি কোনো প্রকার সাহায্য করতে পারবো না ননদিনী, তাই আমার আশা ছাড়ো। আয়জা দুহাতে মুখ ঢেকে বসে পড়ল। ডোডো হামাগুড়ি দিয়ে তার পিঠের উপরে উঠে মাথা ফেলে ডাকল, এ পিপ্পি। তিথি তাকে টেনে কোলে তুলে নিয়ে বলল, ফুপির মাথা খারাপ, এখন কথা বলবে না। নে খাওয়া শেষ কর ডোডো, অনেক কাজ পড়ে আছে। আয়জা বেরিয়ে গেল রাগ করে। ডোডো আর খেতে চাইল না। তিথি পানি খাইয়ে দিয়ে গাল মুছে দিল। দোল দিয়ে বলল, এবার চুপচাপ ঘুমিয়ে পড়ছো না, মায়ের অনেক কাজ। ডোডো দুপাশে মাথা নাড়ল। তিথি বলল, ঘুমাবি না? ডোডো তার দিকে চেয়ে রইল। তিথি টাপুস টুপুস আদর করে বলল, তাহলে চল, বাসন কোসন ধুয়ে দিবি মাকে। ডোডো দুপাশে মাথা নাড়ল। তিথি বলল, তাও করবি না? তাহলে বসে বসে পড়াশোনা কর। বলেই ড্রয়ার থেকে তার জন্য আনা বইটি বের করে দিল তিথি। বইটা আজলান এনেছে ডোডোর জন্য। তিথি ডোডোকে বিছানায় বসিয়ে বইয়ের পাতা উল্টে দিয়ে ডোডোর আঙুল টেনে নিয়ে ছবিতে আঙুল টিপে টিপে বলল, এই দেখ গরু, এটা ছাগল, এটা বানর, এটা সাপ। মাকে যদি জ্বালাস তাহলে এরা এসে গপ করে তোকে খেয়ে ফেলবে। ডোডো ছবির সাথে নাক লাগিয়ে ছবিগুলো দেখছে। তিথি হেসে বলল, ওরে আমার পড়াকো ছেলে রে, কি মনোযোগ দিয়ে দেখছে। ডোডো মাথা তুলে মায়ের সাথে হাসল। তিথি তার গালে শক্ত চুমু বসিয়ে বলল, পড় পড়, আমি কাজ সেরে আসছি, বেশি করে পড়। তোর স্কুল কলেজে পড়া লাগবে না, সোজা ইউনিভার্সিটিতে যাবি ঠ্যাঙর ঠ্যাঙর করে। ছেলেকে জ্ঞান দিয়ে তিথি বেরিয়ে গেল। সে যাওয়ার পর ডোডো বইটা ছিঁড়ে কুটি কুটি করল। তিথি কাজ ছেড়ে এসে দেখল ডোডো বইটা ছিঁড়ে চিবিয়ে কাগজগুলো খাচ্ছে। তিথি কপাল চাপড়ে বলল, তোর বাপ তো আজ আমাকে আস্ত রাখবে না রে ডোডো, এটা কি করলি? পড়তে বলেছি আর তুই চিবিয়ে খেয়ে ফেলেছিস। ডোডো কিছুক্ষণ গালে আঙুল রেখে মায়ের দিকে ভীত চোখে চেয়ে রইল। কিছুক্ষণ পর লাফিয়ে উঠে বলল, আব্বা। তিথি চমকে উঠে পেছন ফিরতেই আজলানকে দেখে জমে গেল। তারপর দৌড়ে গিয়ে ডোডোর গাল থেকে কাগজগুলি বের করল। ডোডো তার আঙুল কামড়ে ধরতেই তিথি ঠাস করে চড় দিল। ডোডো হাউমাউ করে কেঁদে উঠল। সেই ফাঁকে তিথি সব কাগজ বের করে মেঝেতে ফেলে দিয়ে বলল, তোকে পড়তে দিয়েছি আর তুই এসব করছিস পচা ছেলে। ডোডো কাঁদতে লাগলো। আজলান হাতের ঘড়ি খুলতে খুলতে মা ছেলেকে দেখতে লাগলো চুপচাপ, তার চোখ ডোডোর দিকে আর মেঝের দিকে। তিথি ডোডোকে কোলে তুলে বুকের সাথে জড়িয়ে ধরে রেখে বেরিয়ে গেল। আজলান হেঁটে গিয়ে বইটা হাতে নিতেই দেখল দুটো পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছে ডোডো। বইয়ের গায়ে এখনও ডোডো লালা লেগে আছে। বইটা রেখে কোমরে হাত দিয়ে মেঝের দিকে তাকালো সে। মেঝেতে ভাত আর কাগজের ছেঁড়া ভেজা টুকরো পড়ে আছে। তিথি ডোডোকে আফতাব সাহেবের কাছে রেখে এলো। তারপর মেঝেটা পরিষ্কার করে আজলানের দিকে এক পলক চেয়ে চুপচাপ বেরিয়ে গেল। 16-17 দিনের মতো বাকি আছে বিয়ের। এখন থেকে বিয়ের যাবতীয় কেনাকাটার লিস্ট তৈরি হয়ে গিয়েছে। যার জন্য এত আয়োজন সে এসব ফিরেও দেখছে না। আম্বিয়া বেগম আর আতিফাকে খুশি দেখালো। আতিফার স্বামীর সাথে বহুদিনের দ্বন্দ্ব চলছে আজলানের। এই প্রথম জামাইকে বাড়ি আনবেন আম্বিয়া বেগম, তাও অনেক কষ্টে। আতিফা একবার বাচ্চা দুটোকে নিয়ে
বাড়ি চলে এসেছিল একা একা, তাও ঝড়ের রাতে। শাশুড়ির সাথে তার কিছুতেই বনিবনা হয় না। সেই থেকে আজলান খেপেছিল বোনের জামাইয়ের ওপর। কত বড় সাহস, মা বাবা বউ বাচ্চাকে বের করে দিয়েছে, অথচ তার হুঁশ নেই। দুজনের মধ্যে বহুদিন রেষারেষি চলল। আতিফার বর জামিলের আর শেখ বাড়িতে আসা হয়নি, সেজন্য আতিফা এবার অনেক জোর করল। আম্বিয়া বেগমও অনুরোধ করল, তাই আসার জন্য মত দিয়েছে সে। আজলান যাদের যাদের দাওয়াত করবে তাদের একটা লিস্ট করেছে। তিথি দেখল বেশিরভাগই আইনের লোক, র্যাবের সদস্য, পুলিশ সদস্য, গোয়েন্দা অধিদপ্তরের লোকজন। বিশাল পরিসরের লোকজনের খাওয়া দাওয়ার আয়োজন করা হবে। আজলান জানালো ২৫০০ মানুষের দাওয়াত থাকবে সেদিন। গরু 2টো জবাই করা হবে। সে বড় পরিসরে আয়োজন করতে যাচ্ছে, কারণ তার বিয়ের সময় তেমন কোনো আয়োজন হয়নি। তিথি তা শুনে আয়জার ঘরে এলো বলার জন্য। ঘরের আলো নিভানো ছিল। আয়জা উপর হয়ে শুয়ে আছে। সে তিথির সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে 4 দিন হলো। তিথির ঘরে যায় না, তিথিকেও ডাকে না, ডোডোকেও কোলে নেয়নি, এমনকি ঘর থেকে পর্যন্ত বের হয়নি সে। খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, চুল পর্যন্ত ভালো করে আছড়ায়নি কদিন। আম্বিয়া বেগম সারাক্ষণ বকে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তিথি বলল, এই ননদিনী শোনো, তোমার বিয়ে হবে এই এলাকার গ্র্যান্ড ওয়েডিং। খবরদার উল্টাপাল্টা কোনো কাজ করার পরিকল্পনা করো না। তোমার ভাইয়ের নাক কাটা গেলে কাউকে আস্ত রাখবে না। আচ্ছা, সারাক্ষণ ঘরে শুয়ে থাকো, বোর লাগে না? তাকাও আমার দিকে। তিথি পিঠে হাত রাখতেই আয়জা মুখ তুলে তাকালো। চোখ দুটো ফোলা, মুখটা শুকিয়ে শুরু হয়ে গিয়েছে। তিথির মায়া হলো, বলল, নিজেকে আয়নায় দেখেছো তুমি? আয়জা বলল, দেখতে চাই না। কি বলতে এসেছো বলে চলে যাও। তিথি বলল, তুমি আমার উপর রাগ দেখিয়ে যাচ্ছ এখনো। তোমার কি মনে হয় আমি বললে তোমার ভাইয়া মেনে নেবে? জারিফ ভাইয়াকে তখনই ডেকে আনবে, অপমান করবে। আয়জা বলল, আমি কিচ্ছু চাই না। আমি তাকে দেয়া কথা রাখতে পারিনি, তাই তাকে ডেকে অপমানও করতে চাই না। কি বলতে এসেছো বলো। তিথি তাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা নিজেকে সামলাও তুমি। সবার আগে নিজের কথা ভাবা জরুরি। আমি তোমার ভাইয়াকে বলবো। আয়জা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, না বলতে হবে না। আমার কারোর সাহায্য চাই না। আমি আমার ভাইয়ার পছন্দের ছেলেকেই বিয়ে করব। আমাকে দয়া দেখিও না প্লিজ। কেঁদে উঠল সে। তিথি বলল, পীড়িতের বড় জ্বালা। আয়জার গাল মুছে দিল সে। বলল, জারিফ ভাইয়ার সাথে কথা হয়েছে? আয়জা দুপাশে মাথা নেড়ে বলল, ব্লক। তিথি অবাক হয়ে বলল, সোজা ব্লক? তুমি কি কথা দিয়েছো ওকে? চাকরি পাওয়া অবধি অপেক্ষা করব। তিথি কপালে হাত দিয়ে বলল, বাড়িতে এমন ভাই আছে তোমার, তা জেনেও কাউকে কথা দেওয়ার আগে তুমি দুবার ভাবলে না? আয়জা কাঁদতে লাগলো হাঁটুতে কপাল ঠেকিয়ে। তিথি বলল, তুমি এমন করলে আমি তোমাকে কোনো সাহায্য করব না ননদিনী। তুমি স্বাভাবিক হও, আমি দেখছি কি করা যায়। আফতাব শেখ এতদিন চুপ ছিল দেখে আজলান ভেবেছে উনি হয়তো বিয়েতে মত দিয়েছেন, কিন্তু হঠাৎ করে তিনি জানালেন, আমার এই বিয়েতে মত নেই। আজলান শুনেও না শোনার মতো চুপচাপ খেয়ে যাচ্ছিল। আম্বিয়া বেগম বললেন, কি বলছো গো, মাথা খারাপ হয়ে গেছে? এমন ভালো ছেলে আর পাবো আমরা? কেন বলছো এসব? আফতাব শেখ বললেন, বলছি তার যথেষ্ট কারণ আছে। আমি এমনি এমনি কোনো কথা বলি না। আজলান খাওয়া থামিয়ে বাবার দিকে চোখ তুলে সোজা সাপটা প্রশ্ন করল, মত কেন নেই তার 2টো কারণ দেখান। আফতাব শেখ বললেন, প্রথম কারণ, আয়জা এই বিয়েতে রাজি নয়। দ্বিতীয় কারণ, আমি ওকে ওর পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে চাই। আমার কাছে আমার মেয়ের সুখ আগে। ও আমার ছোট মেয়ে, অনেক আদরের। তুমি বাবা মেয়ের মমতাময় সম্পর্কের মানে বুঝবে না আজলান শেখ। আজলান রেগে গিয়ে বলল, এসব আপনার চালাকি। আমাকে ঘোল খাওয়ানোর জন্য আপনি হয় গল্প বানাচ্ছেন, নয়তো আপনার মেয়ের সমস্ত ছেলে মানুষই মেনে নিচ্ছেন। কারণ যে করেই হোক আমাকে হারাতেই হবে, আর তাতে আপনি আপনার মেয়েকে ব্যবহার করতেও পিছপা হবেন না। আফতাব সাহেব খেতে খেতে বললেন, আমি আমার সিদ্ধান্তে অটল আছি, থাকব। আজলান খাওয়ার পাত ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, আমিও আমার সিদ্ধান্তে অটল আছি, থাকব। বলেই সে গটগট পায়ে হেঁটে চলে গেল। তিথিকে কয়েকবার ডেকেছে, ভয়ে সে যাচ্ছে না। শেষমেশ যখন গেল তখন সে আজলানকে ফোনে কারোর সাথে কথা বলতে শুনল। শোনো জারিফ, তুমি যেহেতু কোচিংয়ে অনেক ছেলেপেলে পড়াও, তাদের মাধ্যমে হলেও খোঁজ নাও আয়জার সাথে কোন ছেলের ওঠা বসা বেশি। তোমার হাতে 1 সপ্তাহ সময় আছে। ঘাড় ধরে নিয়ে এসো আমার সামনে। বুঝেছ কি বলতে চাইছি? তোমার উপর আমার বিশ্বাস আছে, তুমি পারবে। ইউ আর দ্য গ্রেট। তোমার অবজারভেশন পাওয়ারের কথা আমি জানি। তদন্ত বিভাগে তোমার জায়গা আমি নিজেই করে দেব। তুমি আমাকে এটুকু হেল্প করো। তিথি কপালে হাত দিয়ে বলল, সর্বনাশ। আজলান কথা বলা শেষে তার উপস্থিতি টের পেয়ে দরজা খুলে টেনে ভিতরে ঢুকিয়ে নিল। ডোডো ঘুমাচ্ছে হাত পা ছড়িয়ে ছিটিয়ে। বাবার গায়ের উপর উঠে অনেকক্ষণ বক্সিং খেলার চেষ্টা করেছে, তারপর ক্লান্ত হয়ে এখন ঘুম। তিথিকে ঘরে ঢুকিয়ে এনে আজলান তার হাত ছেড়ে দিল।
বলল, কাল থেকে আফতাব শেখকে নজরে নজরে রাখবে, কখন কি করছে সব। জারিফকে বলেছি খোঁজ নিতে, এমন কেউ থাকলে ও খুঁজে বের করবে। তুমি চেষ্টা করো আয়েজার কাছ থেকে কিছু জানতে। তিথি বলল, আচ্ছা, যদি ওরকম কেউ থেকে থাকে যাকে আয়েজা পছন্দ করে, তুমি কি করবে? আজলান ঘরময় পায়চারি করতে করতে বলল, গারদের পেছনে ঘুমানোর ব্যবস্থা করব, শুয়ে পড়ো। তিথি তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ছেলেটা যদি আয়েজাকে ভালোবাসে? পুলিশের ডান্ডার বাড়ি খেয়ে ভালোবাসা বেরিয়ে যাবে। তিথি বলল, শ্বশুরমশাই তোমার সাথে পারবে না, চিন্তা করো না। আজলান তার হাত দুটো থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সস্নিগ্ধ কণ্ঠে বলল, আজ তোমার ঘৃণা কোথায় গেল? তিথি বলল, সবসময় ঘৃণা করি না। আজলান বলল, ঘৃণাটাকে বাঁচিয়ে রাখো, তোমার মতো মেয়েরা এটাকে সম্বল করে বাঁচে। যাও, ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, কাল ডোডোর গায়ের উপর পা তুলে দিয়েছ, ননসেন্স, বি কেয়ারফুল। আরেকবার যদি দেখি সোজা মেঝেতে নামিয়ে দেব। রাতে ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আজলান তাকে পাটি বিছিয়ে মেঝেতে নামিয়ে দিল, বলল, তোমার জায়গা এখানে। তিথি তাকে জাপটে জড়িয়ে ধরে তার উপর শুয়ে থেকে বলল, বউ যেখানে তোমার জায়গাও সেখানে। আজলান বলল, ডোডো ওখানে একা। তিথি বলল, ও বড় হোক, ওর জন্য একটা বউ নিয়ে আসব, শিক্ষিত, পরিষ্কার, ফর্সা, লম্বা। বকবক করতে করতে তিথি ঘুমিয়ে গেল ওর বুকের উপর।